ভারতের মানুষ ইতিহাসটাকে জানতে চায়, আমরাও ইতিহাসটাকে জানতে চাই, কারণ আমরা ছোটবেলা থেকে যে ইতিহাস পড়েছি সেই ইতিহাস আমরা কতটা সঠিক পড়েছি আর আমরা কতটা বেঠিক পড়েছি আজ তার কিন্তু পুঙ্খানুপুঙ্খ জ্ঞান আমাদের হচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর নামের পাশ থেকে প্রোপাগন্ডা ব্যাপারটা কিন্তু সরছে না। উনি ঘুরে ফিরে সেই 2025-এর 15ই আগস্টে সেই বেঙ্গল ফাইলস রিলিজ দিচ্ছে, যেখানে 2026-এ বেঙ্গলে কিন্তু বিধানসভা ইলেকশন আমরা সবাই জানি। আর ঠিক এই জায়গা থেকেই দাঁড়িয়ে আমার খারাপ লাগছে। কারণ খারাপ লাগছে একটাই, দেখুন আমাদের মানে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস, যেটা 16ই আগস্ট 1946 সালে হয়েছিল, বা আমাদের নোয়াখালী দাঙ্গা, যেটা কোজাগরী লক্ষ্মী পুজোর দিন 1946 সালে হয়েছিল, এই দুটো দাঙ্গা বা এই দুটো রাইটস ছিল মুসলিম লীগ ভার্সেস কংগ্রেসের একটা দুর্দান্ত মানে ক্ল্যাশ। অ্যাকচুয়ালি কি, নেতাজি সুভাষচন্দ্র বোস যদি থাকতেন তাহলে কতগুলো লিডারের জন্ম হতো না, জানেন? কতগুলো লিডারের জন্ম হতো না। নেতাজি সুভাষচন্দ্র বোস যদি ইন্ডিয়াতে থাকতেন বা কলকাতার বুকে দাঁড়িয়ে থাকতেন, তাহলে জওয়াহরলাল নেহরুর জন্ম হতো না, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম হতো না, তাহলে অন্তত মোহাম্মদ আলী জিন্নার জন্ম হতো না, সর্বোপরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হতো না, সোহরাওয়ার্দীর জন্ম হতো না। তো এক্স্যাক্টলি এতগুলো লিডারের, এতগুলো আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম হতো না, কারণ একা নেতাজি সবাইকে সামলে নিত। কারণ নেতাজি থাকলে দেশই ভাগ হতো না। অন্তত এই যে জাতিগত যে চক্রান্ত, এই যে ধর্মের ভিত্তিতে যে দেশকে ভাগ করেছিল ব্রিটিশরা, এই চক্রান্ত করার জায়গাটাতেই থাকতো না। এই যে মুসলিম লীগ, হিন্দু মহাসভা বা কংগ্রেস সবাই মিলে এসে যে দেশটাকে ভেঙে টুকরো টুকরো করে দিল দেশের জনতার সাথে আলোচনা না করে, এইটা করতে গিয়ে যে দুই ধর্মের মধ্যে একটা তুলকালাম দাঙ্গা লাগলো, সেই দাঙ্গার পরিণতি যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা আমাদের দেশটাকে টুকরো টুকরো হয়ে যাওয়ার পর এবং আজও 3 দেশের মধ্যে ক্রমাগত প্রতিদিন অশান্তি দেখতে দেখতে অসহ্যকর লাগে। তো এক্স্যাক্টলি পাকিস্তান, ভারত, বাংলাদেশ আমরা একসাথেই ছিলাম। আজকে সেই দেশটাকে ব্রিটিশরা ভেঙে দিল এবং নেতাজিহীন ভারতীয় রাজনীতির স্বার্থান্বেষী নেতাদের নিজেদের স্বার্থ মানে চরিতার্থ করার জন্য তারাও কিন্তু এই ভাঙনে রাজি হয়ে গেল, মত দিয়ে দিল। তো এক্স্যাক্টলি এই জায়গা থেকে দাঁড়িয়ে শুরু হয় দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস। কারণ যার মানে মোহাম্মদ আলী জিন্নাহ তিনি কিন্তু আহ্বান দিয়ে দিয়েছিল যে এবার আমাদেরকে কিছু করে দেখাতে হবে, ফাইনাল অ্যাকশন ডে। আর সেই ফাইনাল অ্যাকশন ডে ছিল 16ই আগস্ট 1948। আর সেদিন সোহরাওয়ার্দী কিন্তু ময়দানের মঞ্চে দাঁড়িয়ে বলেছিল যে আমি 24 ঘন্টা সময় দিলাম, মিলিটারিও ঢুকবে না, পুলিশও ঢুকবে না, তোরা যা পারিস করে নে। কিন্তু ভুলে গেলে চলবে না, সেদিন মঞ্চে কিন্তু জ্যোতিবাবুও ছিলেন। কারণ জ্যোতিবাবু তখন কিন্তু বামপন্থী হিসেবে নয়, প্যান কমিউনিস্ট পার্টির লিডার ছিলেন, কারণ ব্রিটিশরা কমিউনিজমকে ব্যান করে রেখে দিয়েছে। তো এক্স্যাক্টলি যেদিনকে জ্যোতিবাবু কিন্তু লড়কে লেঙ্গে পাকিস্তান নাড়া দিয়েছিল। তো এখন অনেক প্রোপাগান্ডিস্ট রিভিউয়ার বলছে যে বাংলায় কি রিলিজ হবে, বাংলায় কি রিলিজ হবে। কেন বাংলায় রিলিজ হবে না, আমি তো এটাই ভেবে পাচ্ছি না। বাংলায় রিলিজ না হলেই বরঞ্চ বাংলার বর্তমান শাসকের বিরুদ্ধে চলে যাবে ব্যাপারটা। কারণ এই যে লড়াইটা হয়েছিল, এই লড়াইটা হয়েছিল মুসলিম লীগের মুসলমান ভার্সেস কংগ্রেসি জনতা বা হিন্দু মহাসভার মধ্যে, যেখানে গোপাল পাঠা সেদিন কলকাতাকে রক্ষা করেছিল। গোপাল পাঠা কে ছিল? গোপাল পাঠার পুরো কাহিনী নিয়ে আসবো। গোপাল পাঠা শুধু একজন কসাই ছিলেন না, গোপাল পাঠা কিন্তু ডার্ক সাইড একজন গুন্ডাও ছিলেন। হি ইজ ওয়ান অফ দ্য গ্যাংস্টার অফ দ্য কলকাতা সিটি অফ জয়। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার মধ্যে ডাকাবুকো মেজাজটা ছিল। কিন্তু মনে রাখবেন, এই দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসের দিনকেও কিন্তু আরেকজন যুব নেতা মুসলিম লীগের, তিনিও কিন্তু কলকাতায় উপস্থিত ছিলেন, এবং সেটা কিন্তু নান আদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো কোথায় আছেন, কোথায় আছেন পৃথিবীতে? সবাই ছিল সেই দিনকে, সেই মঞ্চে, সেই প্রেক্ষাপটে, সেই দিনকে। তো এতগুলো মানুষকে যখন আমি প্রেজেন্ট করব, তখন বিবেক রঞ্জন অগ্নিহোত্রী, আমি জানি না উনি কতটা ঠিক রিসার্চ করে ছবিটাকে ডেলিভার করতে যাচ্ছেন। কারণ সবচেয়ে বড় জিনিস হচ্ছে সুরাবর্তী ক্যারেক্টারটা আমার ঠিক সঠিক লাগেনি। কেন সুরাবর্তী হওয়ার মতন একমাত্র কুমুদ বর্মাই ছিল পারফেক্ট। কুমুদ বর্মাকে নেওয়া উচিত ছিল সুরাবর্তী। গোপাল পাঠা ঠিক আছে, সৌরভ একদম পারফেক্ট যাচ্ছে, কিন্তু সুরাবর্তী ক্যারেক্টারের জন্য কুমুদ বর্মাকে দরকার ছিল।
বাদ বাকি সব ক্যারেক্টার ঠিকই আছে মোটামুটি, কোথাও ভুল নেই। হ্যাঁ, রায়চৌধুরীর জন্য ঠিক আছে, আমাদের প্রদীপদা ননীন্দ্রদা অভিনয় করছেন, দ্যাট ইজ দ্য ম্যাটার, কোনো প্রবলেম নেই। অপুদা রয়েছে, শাশ্বত চট্টোপাধ্যায় রয়েছে, কিন্তু যেখানে মূল হাইলাইটস কি পয়েন্ট এখানে গোপাল পাঠা, যেটা যে চরিত্র সৌরভ করছে, তো এই গোপাল পাঠার জীবন নিয়ে আমি আসবো। গোপাল পাঠার প্রচুর না বলা কাহিনী আছে যেগুলো সাধারণ মানুষ জানেন, সেগুলো অনেক রিসার্চে অনেক সাংবাদিক তুলে এনেছে, তো সেগুলো নিয়ে আসবো, এবং সেগুলো আমার অন্য চ্যানেলে আসবে, এখানে আসবে না। কিন্তু তার সাথে সাথে হচ্ছে মেন ব্যাপার হচ্ছে ট্রেলার দুর্দান্ত লেগেছে, ট্রেলার খুব ভালো লেগেছে, এবং বিবেক রঞ্জন অগ্নিহোত্রী প্রোপাগন্ডা কেন কোনোভাবেই ওনার নামের পাশ থেকে সরবে না, কারণ উনি ট্রেলারটাও রিলিজ দিলেন এমন একটা স্মরণীয় বা ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর অভিশাপের দিনে, যে দিনটা ভারতবাসী কোনোদিনও ভুলতে পারবেন না, সেটা হচ্ছে সেই 12ই জুন। কিন্তু সৌভাগ্যজনকভাবে বিবেক রঞ্জন অগ্নিহোত্রী ট্রেলারটা রিলিজ দিয়ে দিয়েছিলেন 12ই জুন দুপুর 12টায়। যদি ট্রেলারটা আর একটু পরে রিলিজ দিতেন তাহলে কিন্তু বিবেক রঞ্জন অগ্নিহোত্রীরও খুব প্রেস্টিজ ম্যাটার হয়ে যেত, কারণ ওই দিনকে আমরা সবাই কাজ বন্ধ করে দিয়েছিলাম, গোটা ভারত কিন্তু নিজেদের সমস্ত প্ল্যান্ড কাজও বন্ধ করে দিয়েছিল, কারণ সেই দিন ভারত বুকে অন্যতম বড় বিপর্যয় হয়ে গেছে, আমরা জানি আহমেদাবাদ প্লেন ক্র্যাশ। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ট্রেলার রিলিজের ডেটটাও খুব ইম্পর্টেন্ট। আমি মিঠুন চক্রবর্তী এখানে ম্যাডম্যানের ভূমিকায় আসছে, মিঠুন চক্রবর্তীকে নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, তবে মিঠুন চক্রবর্তীর চরিত্রের যে ইউনিভার্স ক্রিয়েট করলেন, দ্য তাসকান্ত ফাইল থেকে শুরু করে দ্য কাশ্মীর ফাইলসে, তো এক্স্যাক্টলি সেই অ্যানালাইসিসটা নিয়ে পরে একটা ভিডিওতে আমি আসছি। কিন্তু ঘটনা হচ্ছে বুদ্ধায়নের ট্রাফিক জ্যাম থেকে শুরু করে আজ পর্যন্ত বিবেক রঞ্জন অগ্নিহোত্রী যে কয়েকটা ইস্যুস নিয়ে সামনে এসছেন, প্রত্যেকটা ইস্যুস খুব দামি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটাই, যে নোয়াখালী দাঙ্গা এবং দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস এতদিনে কেন আনলেন, ঠিক ভোটের মুখে, ঠিক বাংলার বিধানসভা ভোটের মুখে কেন আনতে গেলেন? আপনার তো আরও অনেক আগে আসা উচিত ছিল। আর আপনি তো বিবেক রঞ্জন অগ্নিহোত্রী সরাসরি বিজেপির মিছিলে পা মিলিয়েছেন। আমি কোনো রাজনৈতিক প্রেক্ষাপটের বিচারে ওনাকে বিচার করছি না, কিন্তু একজন ডিরেক্টর যখন একটি দলের, হ্যাঁ, একটা সামগ্রিক প্রতিবাদে আপনি হাঁটছেন, সেটা কোনো অদলীয় প্রতিবাদ, কোনো ঝান্ডা নেই, কোনো রং নেই, সেটা আলাদা বিষয়, আপনি প্রতিবাদ করতেই পারেন একজন পরিচালক হিসেবে, কিন্তু আপনি যখন একটি ঝান্ডার তলায় এসে একটি পার্টির সাথে বেরিয়ে যখন প্রতিবাদ করছেন, তখন অটোমেটিক্যালি আপনার পিঠের মধ্যে কিন্তু একটা দলের ট্যাগ লাইন পড়ে যাবে। তো আমি জানি না বিবেক রঞ্জন অগ্নিহোত্রী আগামী দিনে বাংলা থেকে ভোটে দাঁড়াবে কিনা, কোনো বিধানসভা সিট থেকে, হতেও পারে। তো কেননা আমাদের ভারতীয় রাজনৈতিক ইতিহাসে কোনো কিছু অসম্ভব না, কিন্তু এবার দেখা যাক সিনেমাটা উনি কী বানান। সিনেমার ট্রেলার যথেষ্ট ভালো লেগেছে, কিন্তু সোহরাওয়ার্দী ক্যারেক্টার আমার ভালো লাগেনি, কারণ ওটা কুমুদ বর্মা ছাড়া আমার কোথাও একটা মনে হচ্ছে বেমানান। আর অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও আনতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখনও হাতে অনেকটা সময় রয়েছে মিস্টার বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনীতে একরকম কথা বলেছেন, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধীরা তাদের ইতিহাসে আরেক রকমের কথা বলেছে, যে বঙ্গবন্ধু সেদিনকে দাঙ্গাকারীদেরকে রীতিমতো হেল্প করেছিলেন। আমরা জানতে চাই আসল বাস্তবটা কি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিনকে। তো এক্স্যাক্টলি অবশ্যই চোখ থাকবে দ্য বেঙ্গল ফাইলসের দিকে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আরও আপডেট নিয়ে আসছি। নমস্কার।